Hello and welcome to the GK Academy channel. ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস, যেখানে আমি এমসিকিউ ডিসকাস করছিলাম, ইম্পর্টেন্ট এমসিকিউ। এর আগে পলিটির ওপর একটা ক্লাস অলরেডি আমি করেছি, সেখানে 30টা কোশ্চেন ডিসকাস করেছি। আজকের ক্লাসে আরো 30টা কোশ্চেন ডিসকাস করব যেগুলো পলিটির জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এই ক্লাস থেকে অবশ্যই এই ক্লাসটা যখন চলবে, আমি এখানে থাকছি না যেহেতু, তো আমি প্রিমিয়ার করে যাচ্ছি। তোমরা এখানে প্র্যাকটিস করো, কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো এবং লাস্টে জানাও যে তোমরা টোটাল কতগুলো অ্যান্সার সঠিক দিতে পারছো। কমেন্ট করে আমাকে জানিও, আমি দেখে নেবো তোমাদের কমেন্ট। অবশ্যই এখানে প্র্যাকটিস করো। এটা আমার সেকেন্ড চ্যানেল। আমার এখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি এবং জিওগ্রাফি পড়াচ্ছি, ক্লাস 9, 10 এগুলো এখানে আমি কভার করব। তো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। এটা লাইভ ক্লাসের টাইমিং। নেক্সট উইক থেকে আমি সেম এই টাইমেই লাইভ ক্লাস নেব, মঙ্গলবার থেকে রবিবার সন্ধে 7টায়। তো প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার কতজন সদস্য মনোনীত হয়? 2 জন, 10 জন, 12 জন, 15 জন। তোমরা অ্যান্সার দেওয়া শুরু করো এবং লাস্ট অব্দি দেখো যে কতগুলো ঠিক করছো। তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 12 জনকে তিনি মনোনীত করেন। এছাড়াও লোকসভাতে 2 জনকে মনোনীত করা হতো, এটা এখন বন্ধ হয়ে গেছে। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জনকে মনোনীত করা হতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট হয়েছে 104তম সংবিধান সংশোধনী আইন। এটা পাস হয়েছে 2020তে এটা পাস হয়েছে। তো সেখান থেকে 2 জন করে যে অ্যাংলো ইন্ডিয়ানদের থেকে লোকসভায় মনোনীত হতো, সেটা বন্ধ হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি সাংবিধানিক প্রতিকারের অধিকারের নিশ্চয়তা দেয়? অর্থাৎ কনস্টিটিউশনাল রেমেডি, এটা কোথায় বলা রয়েছে? আর্টিকেল 25, আর্টিকেল 28, আর্টিকেল 32 এবং আর্টিকেল 27। কোনটা সঠিক উত্তর হবে? এখানে যে আর্টিকেল গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। যেমন 25 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে যে ধর্ম পালন করতে চায় সেটা ফ্রিলি সে সেই ধর্ম পালন করতে পারবে। 25 নম্বর আর্টিকেলে এটা বলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা আর্টিকেল, রিলিজিয়াস ফ্রিডম। 28 নম্বর আর্টিকেলে বলা রয়েছে কি, যে কোনো রকম এডুকেশনাল ইনস্টিটিউট, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া যাবে না। ওকে, এটা বলা রয়েছে 28 নম্বর আর্টিকেলে। ওকে, 32 নম্বর আর্টিকেল এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সঠিক উত্তর। এবং 27 নম্বর আর্টিকেলে কি রয়েছে? 27 নম্বর আর্টিকেলে রয়েছে হচ্ছে যে কোনো ধর্মীয় কারণে ট্যাক্স কারোর থেকে নেওয়া যাবে না। কোনো ধর্মীয় কারণে ট্যাক্স কোনো রকম কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়া যাবে না, এটা আমাদের সংবিধান বলছে 27 নম্বর আর্টিকেলে। তো এখানে সঠিক উত্তর অপশন সি। 3 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেওয়া রয়েছে? কোন শিডিউলে দেওয়া রয়েছে ইউনিয়ন, মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, স্টেট, এই সমস্ত লিস্টগুলো, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা? প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, চতুর্থ তফসিল এবং ষষ্ঠ তফসিল। কোনটা সঠিক উত্তর হবে? ভারতের সংবিধানে টোটাল 12টা শিডিউল বা 12টা তফসিল রয়েছে, তার মধ্যে প্রথম অপশন এ সঠিক উত্তর হবে। প্রথম শিডিউলে এইগুলো সমস্ত কিছু বলা রয়েছে। 4 নম্বর কোশ্চেন, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী এবং রাজীব গান্ধী। এই যুদ্ধটা কবে হয়েছিল? 1965-এ। সঠিক উত্তর কি হবে? লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার। ওকে, এনার সময় এই যুদ্ধটা হয় এবং এরপরে এই যুদ্ধটার পরে তাসকান্তে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, তাসকান্ত ট্রিটি নামে, যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষরিত হয়। ওকে, আর আর এখান থেকে ইম্পর্টেন্ট কি জানার রয়েছে সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছেন প্রথম ভারতের প্রধানমন্ত্রী যিনি ভারতের বাইরে মারা গেছেন। এই ট্রিটিটা সাইন করার পরে তিনি মারা যান, এটা ইম্পর্টেন্ট। ও আর একটা হচ্ছে এই চুক্তিটাতে, তাসকান যে চুক্তি, তাতে পাকিস্তানের তরফ থেকে কে সাইন করেছিল? তার নাম জেনারেল আইয়ুব খান। ঠিক আছে, আইয়ুব খান। এগুলো ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির পদচ্যুতি পদ্ধতি হলো
কি ধরনের পদ্ধতি? বিচারিক পদ্ধতি বা জুডিশিয়াল প্রসিডিউর, আধা বিচারিক পদ্ধতি বা কোয়াসি জুডিশিয়াল প্রসিডিউর, আইনি পদ্ধতি বা লেজিসলেটিভ প্রসিডিউর, আর নির্বাহী পদ্ধতি বা এক্সিকিউটিভ প্রসিডিউর। দেখো, ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য প্রথমে কি হয়, ভোট হবে। এই জিনিসটা তো হয়, ভোট নেওয়া হয়, সবার মধ্যে একটা ভোট হয়। তো এটা একটা পদ রয়েছে, প্লাস একটা কমিটি তৈরি করা হয়। কমিটি দেখে যে আদেও যেই ব্যক্তিটার ওপর এই আরোপটা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি যে কারণে তাকে পদচ্যুতির কথা বলা হচ্ছে, সেটা আদেও সঠিক কিনা, অর্থাৎ তারা বিচার করে দেখে। তো এটা একটা আধা বিচারিক পদ্ধতি, কোয়াসি জুডিশিয়াল প্রসেস। পুরোপুরি জুডিশিয়াল নয়, কারণ এখানে ভোটের সিস্টেমও রয়েছে। আবার পুরোপুরি এটা নয়, মানে কি বলা হয়, শুধু ভোটের মাধ্যমে হয় না, তো এখানে কমিটির স্টেজও থাকে। তো সেই জন্য এটা একটা কোয়াসি জুডিশিয়াল, বি সঠিক উত্তর হবে, আধা বিচারিক পদ্ধতি। 6 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 29 নম্বর ধারায় নিম্নলিখিত কোন অধিকার প্রদান করে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, মানব পাচার নিষিদ্ধকরণ, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা এবং ধর্মীয় ভিত্তিতে কর নিষেধ। এখানে সঠিক উত্তর কি হবে? 29 নম্বর আর্টিকেল। 29 নম্বর আর্টিকেল হচ্ছে সি, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, এটা সঠিক উত্তর হবে। 7 নম্বর কোশ্চেন, সমবর্তী তালিকা ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? সমবর্তী তালিকা বলতে কনকারেন্ট লিস্টের কথা বলা হচ্ছে। কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং জার্মানি। 3টে লিস্ট হয়, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটার উপরে কেন্দ্রীয় সরকার আইন বানাতে পারে। স্টেট লিস্টে যেগুলো রয়েছে তার উপরে রাজ্য সরকার আইন বানাতে পারে। এবং কনকারেন্ট লিস্টে যে সমস্ত বিষয়গুলো রয়েছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দুজনেই সেখানে আইন বানাতে পারে। এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। অপশন বি সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশের কাছে ড্যাশের অধীনে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির যে পার্ডনিং পাওয়ার রয়েছে, ক্ষমা করে দেওয়ার যে ক্ষমতা রয়েছে, সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 72, 75, 74, 76। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। এখানে তোমাদের বলতে হবে কোনটা হবে। বাকি আর্টিকেল গুলো ইম্পর্টেন্ট, যেমন 75 নম্বর আর্টিকেল, এখানে কি রয়েছে? মিনিস্টার যারা, মন্ত্রী যারা, তাদের সম্পর্কে বলা রয়েছে 75 আর্টিকেলে। 72 নম্বর আর্টিকেল, 74 নম্বর আর্টিকেল, এখানে সঠিক উত্তর হচ্ছে এই 72 নম্বর আর্টিকেল। 72-এ হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রয়েছে। 74 নম্বর আর্টিকেলে কি রয়েছে? 74 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ, তারা রাষ্ট্রপতির কাছে দায়ী, এই জিনিসটা বলা রয়েছে 64 নম্বর আর্টিকেলে। আর 74 নম্বর আর্টিকেলে 74। আর 76, যেটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এখানে কি রয়েছে? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল। 9 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের নিচের কোন ধারা ভারতের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? 333 থেকে 337, 17 থেকে 20, 5 থেকে 11, 1 থেকে 4। ওকে, পার্ট টু আর্টিকেল 5 to 11, এখানে বলা রয়েছে নাগরিকত্ব, সিটিজেনশিপ নিয়ে। তো সি সঠিক উত্তর হবে। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন সংশোধনীতে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ইম্পর্টেন্ট এটা অ্যামেন্ডমেন্ট। কত নম্বর অ্যামেন্ডমেন্ট এটা হয়? 52, 60, 61 এবং 62। কত নম্বর অ্যামেন্ডমেন্ট এটা হয়? ইয়ার হচ্ছে 1989, 1989-এ হয়। সঠিক উত্তর হচ্ছে এখানে 61 নম্বর আর্টিকেল, 61 নম্বর সংশোধন আইন, 61। 11 নম্বর, ভারতের সংবিধান এর কোন ধারার অধীনে একটি অর্থ কমিশনের ব্যবস্থা করে? ফিনান্স কমিশন। কোন আর্টিকেলে বলা রয়েছে? 343, 315, 280 এবং 324। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে 280 নম্বর আর্টিকেল, অপশন সি। বাকি আর্টিকেল গুলোতে কি বলা রয়েছে? বাকি আর্টিকেল হচ্ছে 345, 315, 324, তাই তো? ওকে, 343 নম্বর আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। এখানে কি রয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা সম্পর্কে বলা রয়েছে। 315-তে কি রয়েছে?
315 খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এখানে রয়েছে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন এখানে রাজ্য এবং সেন্ট্রাল যে পাবলিক সার্ভিস কমিশন দুটোর কথাই 315 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। আর 324 নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশন সম্পর্কে বলা রয়েছে। ইলেকশন কমিশন সম্পর্কে 324-এ বলা রয়েছে। 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? পঞ্চায়েতি রাজ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নগরপালিকা এবং বিয়ের ন্যূনতম বয়স। এটাও ইম্পর্টেন্ট একটা সংশোধনী, যেটা 1992 সালে পাস হয় 1992-তে, এবং এখানে রয়েছে হচ্ছে পঞ্চায়েতি রাজ। অপশন এ সঠিক উত্তর, পঞ্চায়েতি রাজ এখানে বলা হয়, মানে এই সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ যে সিস্টেম সেটাকে সংবিধানে জায়গা করে দেওয়া হয়। 13 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? কোনো মানুষের যদি ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হয় তাহলে সে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সুপ্রিম কোর্ট তখন রিট জারি করতে পারে। টোটাল হচ্ছে 5টা রিট রয়েছে। সি সঠিক উত্তর হবে। হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, ওয়ারেন্টো, সার্টিউরারি আর একটা হচ্ছে প্রহিবিশন। টোটাল 5 রকমের রিট সে জারি, মানে সুপ্রিম কোর্ট জারি করতে পারে। 14 নম্বর কোশ্চেন, ভারতীয় নাগরিকত্ব প্রদান করে কে? ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। ওকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাজ হবে না, পররাষ্ট্র হবে না, এটা হবে হোম অ্যাফেয়ার্স। অপশন সি সঠিক উত্তর হবে। ওকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা সঠিক উত্তর হবে। তোমরা জানাও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে এখন কে রয়েছেন? হোম মিনিস্টার। 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করে এবং সংগ্রহ করে? এর মধ্যে কোনটা রাজ্য সরকার করে আরোপ করে? এস্টেট ডিউটি, ওকে, বিক্রয় কর, সেলস ট্যাক্স, ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ, অল অফ অ্যাবভ। সবকটাই হবে অল অফ অ্যাবভ, সবকটাই এখানে রাজ্য সরকার আরোপ করে। 16 নম্বর কোশ্চেন, উপরাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে কে অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট আর রাজ্যের আইনসভা। উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এনাকে করতে পারবে কে? পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো কক্ষরই সমস্ত সদস্যরা ইলেক্টেড মেম্বার, আবার নমিনেটেড মেম্বার, সবাই উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের রিমুভালের ভোটটা দেবে। এখানে এর কোনো হাত নেই, কিন্তু রাজ্যের আইনসভার কোনো ভূমিকা এখানে নেই। 17 নম্বর কোশ্চেন, উপরাষ্ট্রপতির কার্যালয় কতদিন? 6 বছর, 4 বছর, 7 বছর এবং 5 বছর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে ডি, 5 বছর। 18 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা এর বেশি হবে না। টোটাল যতজন মেম্বার তার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15% 15% সদস্য মন্ত্রী হিসেবে যেতে পারবে। কাউন্সিল অফ মিনিস্টার যে বেঞ্চটা রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার হতে পারবে, মন্ত্রী পরিষদের মধ্যে জায়গা পেতে পারবে। ওকে, তার বেশি হবে না, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। 19 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে নিচের কোনটির উল্লেখ নেই? নির্বাচন কমিশন, পরিকল্পনা কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অর্থ কমিশন। এখানে আমরা সঠিক উত্তরটা কোনটা দেব? সঠিক উত্তর হচ্ছে বি, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন সংবিধানে বলা নেই, এটা সাংবিধানিক বডি নয়। 21 নম্বর কোশ্চেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এটি কার দ্বারা সুরক্ষিত? সুপ্রিম কোর্ট, গণপরিষদ, সংসদ মানে পার্লামেন্ট আর রাষ্ট্রপতি। এখানে আমাদের সংবিধান নিজেই বলে দিয়েছে সুপ্রিম কোর্ট হচ্ছে সমস্ত কিছু দেখবে, সংবিধান ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। তো গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, সেই জন্য সুপ্রিম কোর্ট অপশন এ সঠিক উত্তর হবে। 22 নম্বর, বিচার বিভাগীয় পর্যালোচনা, যেটার ইংলিশ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি, ভারত, রাশিয়া, ইউএসএ। মানে সঠিক উত্তর এখানে কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এই সিস্টেমটা আমরা নিয়েছি। 23 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান ভারতকে কিভাবে বর্ণনা করে? রাজ্যগুলির একটা ইউনিয়ন, রাজ্য কেন্দ্র অঞ্চলগুলির একটি ফেডারেশন, ভারতবর্ষ এবং জাতিবদ্ধ একটি সংঘবদ্ধ জাতি। ইউনিয়ন অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, ভারতবর্ষ এবং ফেডারেটেড নেশন।
এখানে সঠিক উত্তর কি 1 নম্বর আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল একদম বলে দিচ্ছে ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট। তাহলে এ সঠিক উত্তর হবে, অপশন এ। একদম ফার্স্ট আর্টিকেলে এটা বলা রয়েছে, ভারতবর্ষ শব্দটা দেওয়া নেই এখানে, ভারত শব্দটা রয়েছে, ইন্ডিয়া রয়েছে, অর্থাৎ ভারতের দুটো নাম বলা হয়েছে, যে যেটা খুশি ইউজ করতে পারো, ইন্ডিয়া অথবা ভারত, এটা একটা ইউনিয়ন অফ স্টেট। অপশন এ সঠিক উত্তর। 24 নম্বর কোশ্চেন, নিচের কোন ধারা রাষ্ট্রপতিকে উভয় কক্ষের যৌথ বৈঠক আহ্বান করার ক্ষমতা দেয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে খুব ইম্পর্টেন্ট আর্টিকেল এটা। জয়েন্ট সিটিং কখন হয়? প্রথম কথা, জয়েন্ট সিটিং হবে ধরো লোকসভা কোনো একটা বিলকে পাস করে দিল, রাজ্যসভা করলো না, সেটাকে রিজেক্ট করে দিল, বা রাজ্যসভা কোনো একটা বিলকে পাস করিয়ে দিল কিন্তু লোকসভা বিলটা পাস করালো না, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন ডাকবেন। আবার এখানে একটা বলার কথা রয়েছে, সেটা হচ্ছে মানি বিল, অর্থ বিল, এটা জয়েন্ট সিটিং এর মধ্যে পড়বে না, কারণ মানি বিলের ওপর ক্ষমতা শুধুমাত্র লোকসভারই রয়েছে, রাজ্যসভার সেখানে কোনো ক্ষমতা নেই। মানি বিল পুরোপুরিভাবে লোকসভার এতে থাকে, তো এখানে মানি বিলের ক্ষেত্রে হবে না। আর একটা ক্ষেত্রে হবে না, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ সংবিধান সংশোধন বিল যদি ওঠে, সেখানে যদি লোকসভা পাস করিয়ে দেয়, রাজ্যসভা পাস করালো না, বা উল্টো কেসটা হলো, তাহলেও হবে না, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলে বলা রয়েছে দুটো হাউস আলাদা আলাদা করে পাস করতে হবে, এখানে কোনো জয়েন্ট সিটিং নেই। পড়ে থাকছে কি ফিনান্স বিল, ফিনান্স বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হতে পারে, আর অর্ডিনারি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হতে পারে। আর যখনই জয়েন্ট সিটিং হবে তখন সেটা সভাপতিত্ব কে করবে? স্পিকার করবে, স্পিকার সেটা সভাপতিত্ব করবে। তাহলে এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 108 নম্বর আর্টিকেলে এটা বলা রয়েছে। বাকি আর্টিকেল গুলোতে কি বলা হচ্ছে? 102 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? আর্টিকেল গুলো একটু তোমাদের রিভাইজ হয়ে যাবে। 102 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন অফ সিট, কোনো মেম্বার লোকসভায় বা রাজ্যসভায় কোনো মেম্বার যদি তার তার সিটটা কিভাবে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে, সেটা 102 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। ওকে, 102 গেল। আচ্ছা, 100 নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে? 100 নম্বর আর্টিকেলে বলা রয়েছে ভোটিং অফ দ্য হাউস, যে ভোট নেওয়ার যে সিস্টেমটা হাউসের মধ্যে, আমাদের জেনারেল ইলেকশনের কথা বলা হচ্ছে না, যে বিল পাস করানোর জন্য কিভাবে ভোট হবে, কত করে কত চাই, সংখ্যাগরিষ্ঠতা চাই, এইগুলো বলা রয়েছে 100 নম্বর আর্টিকেলে। আর 110 নম্বর আর্টিকেল তো মানি বিল, মানি বিল সম্পর্কে বলা রয়েছে 110 নম্বর আর্টিকেলে। 25 নম্বর কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটি এটা কিসের সঙ্গে সম্পর্কিত? ব্যাংকিং সংস্কার, শিল্পনীতি, পঞ্চায়েতি রাজ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। 25 নম্বর কোশ্চেন, এটা কবে এই কমিটিটা তৈরি হয়? 1957 1957 সালে এই কমিটিটা তৈরি করা হয়। একদম এটা প্রথমের দিকের একটা কমিটি, স্বাধীনতার পরপরই। এটা সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েতি রাজ, এবং পঞ্চায়েতি রাজের ওপরে এটা ফার্স্ট কমিটি, প্রথম কমিটি যেটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটার সঙ্গে সম্পর্কিত। 26 নম্বর কোশ্চেন, সরকারিয়া কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত? প্রশাসনিক সংস্কার, নির্বাচনী সংস্কার, আর্থিক সংস্কার, কেন্দ্র রাজ্য সম্পর্ক। সরকারিয়া কমিশন এটা 1983-তে করা হয়, তৈরি করা হয়, এবং এটা কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্টার স্টেট রিলেশনের সঙ্গে সম্পর্কিত। 27 নম্বর কোশ্চেন, একজন সংসদ সদস্য কতদিন সেশনে ক্রমাগত অনুপস্থিত থাকলে তার যে সদস্য পদ সেটা হারিয়ে যাবে? কোনো একজন সদস্য, সেটা লোকসভা হোক বা রাজ্যসভার হোক, বলা হচ্ছে যে সে যদি কাউকে না বলে, কোনো পারমিশন না নিয়ে, হতে পারে সে অসুস্থ, অসুস্থ হলে আলাদা ব্যাপার, তাহলে তাকে পারমিশন নিতে হবে যে দেখুন আমার এই অসুস্থতা আছে, আমাকে এই জন্য বাইরে কোথাও চিকিৎসা করতে যেতে হবে, বা কোথাও আমার চিকিৎসা করতে যেতে হবে, বেড রেস্ট রয়েছে, এরকম বলতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি 60 দিন পর পর উইদাউট কোনো পারমিশন করে অনুপস্থিত থাকে, তাহলে তার সদস্যপদ হারিয়ে যাবে, সে আর সদস্য থাকবে না। বি সঠিক উত্তর হবে। 28 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশের হাইকোর্টের আসনটি কোথায় অবস্থিত? কোথায় মধ্যপ্রদেশ হাইকোর্ট অবস্থিত? গোয়ালিয়র, ইন্দোর, ভোপাল এবং জব্বলপুর। সঠিক উত্তর এখানে জব্বলপুর হবে, অপশন ডি, জব্বলপুরে অবস্থিত, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত সেরকম। 29 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি পদের শূন্যপদ অবশ্যই পূরণ করতে হবে কত দিনের মধ্যে? আমরা জানি যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকেন, কোনোভাবে রাষ্ট্রপতি মারা গেছেন বা তাকে রিমুভ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট
অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন, কিন্তু সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কতদিন অবধি, 6 মাস অবধি। 6 মাসের পর বেশি তিনি করতে পারবেন না, তার মধ্যে অবশ্যই একটা ইলেকশন করতে হবে এবং দিয়ে রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। অপশন সি সঠিক উত্তর, সরি বি সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলো নিহিত রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর পার্টে রয়েছে? 4, 4-এর এ, 4-এর বি এবং 5। 4-এর এ সঠিক উত্তর হবে এবং এখানে একটাই আর্টিকেল রয়েছে 51A, এখানেই টোটাল 10-11টা ফান্ডামেন্টাল রাইট বলা রয়েছে, সরি ফান্ডামেন্টাল ডিউটিস বলা রয়েছে। ওকে, তো এই ছিল আজকের 30টা কোশ্চেন। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দাও। আর তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি পিডিএফটা দিয়ে দেওয়ার যদি নেটওয়ার্ক পাই, নয়তো আমি ফিরে এসে সমস্ত পিডিএফ দিয়ে দেবো। তো প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, খুব সামনেই পুলিশ এসআই পরীক্ষা হবে, তো তার জন্য অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।